আমি মীনাক্ষী শুরু করছি জবাব চায় বাংলা। রাজনীতি থেকে কিছুই বাদ যায় না বাংলায়। খেলা থেকে মেলা, শিক্ষা থেকে স্বাস্থ্য, সবেতেই রাজনীতি। দিন কয়েক আগেই সীমান্তে বিএসএফ এর ক্ষমতা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপর থেকেই নানা অছিলায় বিএসএফ কে নতুন করে দুষতে শুরু করেছে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ। আজ সব সীমা ছাপিয়ে গেলেন উদয়ন গুহ। আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন উদয়ন। এবার নিজেই ভাঙলেন নিজের রেকর্ড, রীতিমতো অপমান করলেন দেশের রক্ষীদের। ভোটের আগে বাজার গরম করতেই কি শাসক দলের প্রার্থীর এমন ভাষা? রাজনীতি করতে গিয়ে কি দেশের বীর সেনাদের ত্যাগকেও ভুলে যাচ্ছেন নেতারা? আজ শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা। বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ। উপনির্বাচনেও তাকেই প্রার্থী করেছে দল। এবার দিনহাটায় জিততে মরিয়া উদয়ন গুহ মাঝে মধ্যেই জড়াচ্ছেন বিতর্কে। এবার বিএসএফ এর ডিআইজির সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠকের প্রেক্ষিতে অপমান করলেন বীর জওয়ানদের। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিখেছেন, বিজেপি রাজ্য নেতারা আজ সোনারীতে বিএসএফ মামাদের সঙ্গে দেখা করলেন। দিনহাটায় সাহায্য চাই মামা। সীমান্তে দিনরাত এক করে যারা দেশের সীমান্ত রক্ষা করেন, দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেন, তাদের সম্পর্কে এমন কুরুচিকর মন্তব্য কি করে করলেন তৃণমূল নেতা? নির্বাচনী প্রচারে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে কি তিনি সাধারণ বোধ বুদ্ধিও বন্ধক রেখেছেন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের কাছে? মাঝে মধ্যে বিতর্কিত মন্তব্য করেন উদয়ন গুহ। শাসক দলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে গোষ্ঠী রাজনীতির অভিযোগও করেন। তাই বলে দেশের সীমান্তে অতন্দ্র প্রহরারত জওয়ানদের সম্পর্কেও এমন নিম্নরুচির মন্তব্য করবেন? উদয়ন গুহ অবশ্য মনে করেন না তিনি কিছু ভুল করেছেন। একটা বুথেও তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল না, ও সব নেপথ্যে উদয়ন গুহ ছিল। আর এটাও বলছি যে 250 বুথে যদি বিজেপির এজেন্ট থাকে তাহলে আমি ভোটে হেরে যাব। জওয়ানদের অপমানের এমন ঘটনায় প্রতিবাদের সুর চড়িয়েছেন বিরোধী নেতারা। উদয়ন গুহর তীব্র সমালোচনা করেছেন তারা। হ্যাঁ, সত্যিই তো তিনি হেরে বসে আছেন, তার কারণ তিনি বারবার হেরেছেন। এই কথা থেকেই তিনি প্রমাণ করেছেন যে তিনি এতটাই সন্ত্রাস করছেন যে বিজেপির কর্মীরা যাতে পুলিং বুথে গিয়ে এজেন্ট হিসাবে বসতে না পারে তার ব্যবস্থা করছেন। এই মন্তব্য অত্যন্ত লজ্জাজনক, কিন্তু ওনার মতো একজন গুন্ডার কাছে এর থেকে বেশি কিছু আশাও করে না বাংলা। নির্বাচনী বা রাজনৈতিক সভায় রাজনীতিবিদদের একাংশ হামেশাই কুকথা বলেন, কিন্তু তাই বলে জওয়ানদের সম্পর্কে মন্তব্য করার আগে দুবার ভাববেন না তারা? যাদের নিদ্রাহীন রাত আমাদের রাতের ঘুম নিশ্চিত করে, তাদের সম্পর্কে এমন মন্তব্য কি শোভা পায়? বিশেষ করে মানুষকে যারা নেতৃত্ব দেন, যাদের কথা সাধারণ মানুষ শোনেন, তাদের কি সচেতন থাকা উচিত নয়? আরও একবার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন শাসক দলের এই নেতা। রিপাবলিক বাংলা। কেন রাজনীতির শিকার বিএসএফ? কেন তাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য? যারা দেশ রক্ষায় নিয়োজিত, যারা সীমান্তে অতন্দ্র প্রহরী দিয়ে আমাদের রক্ষা করছেন, আমাদের দেশকে রক্ষা করছেন, তাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য তাদেরকে সরাসরি অপমান নয় কি? আমার সঙ্গে এই বিষয়ে ডিবেটে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিনহা রায়, বাম নেতা ডক্টর ফুয়াদ হালিম, রয়েছেন টাউন ব্লক তৃণমূল সভাপতি জলপাইগুড়ির তপন ব্যানার্জি। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তীর কাছে যাব। এই ধরনের মন্তব্য এবং সচেতনভাবে এই ধরনের মন্তব্য করার পরও তিনি এতটুকু বোধ করছেন না ক্ষমা চাওয়ার। তিনি বলছেন যা মন্তব্য করেছেন ঠিক মন্তব্য করেছেন। এইভাবে যারা দেশের যারা নিরাপত্তায় নিয়োজিত তাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য, তাদেরকে সরাসরি অপমান, এই সরাসরি অপমানের দায় এবং একটি রাজনৈতিক দলের একজন তিনি প্রার্থী, সেই দায় তো তাকে নিতেই হবে। এইটা কি সরাসরি অপমান নয় ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী?
দেখুন, প্রথমেই আমি বলি মামা হিসাবে আমি গর্বিত যে আমার এরকম একজন ভাগ্নে রয়েছে, কারণ আমিও তো প্রাক্তন সেনানী বা আমিও তো সেন্ট্রাল ফোর্সেসে ছিলাম বহু বছর। তো এরকম ভাগ্নে আমরা সারা ভারতবর্ষে বহুবার দেখেছি, বহু জায়গায় দেখেছি। দেখুন, আপনি বোধহয় জানেন যে আমি মুম্বাই প্রবাসী। মুম্বাইতে এই যে শব্দটা পার্টিকুলারলি মামা বা মামু, এটা কারা করে? এটা সারা ভারতবর্ষে কিন্তু এই মামু শব্দটা খুব পপুলার করে দিয়েছিল ওই মুন্না ভাই MBBS। বুঝতেই পারছেন আমি কোনো শ্রেণী বিভাজনে যাচ্ছি না যে মামু কোন শ্রেণীর লোকেরা বলে থাকেন। তো এখানে আমি ভাগ্নের শিক্ষা বা তার যেটা গ্রুমিং, পারিবারিক গ্রুমিং, তার এইগুলোর মধ্যে আমি যাচ্ছি না। কোনো আমি নাম নিতে চাইছি না ভাগ্নের, সে ভাগ্নে হিসাবে তিনি এখন পপুলার হয়ে যাবেন আই এম শিওর। কিন্তু এই ট্রেন্ডটা তো বহু বছর ধরেই হচ্ছে। সো আমার কথা হচ্ছে যে রাজনীতির জায়গায় থাকবে। আজকে তৃণমূল আছে, বিজেপি, কংগ্রেস, CPM এগুলো চলতে থাকবে। কিন্তু যদি আপনি সেন্ট্রাল ফোর্সেসের ইভেন পুলিশকেও বা আপনি কেন এরকম ভাবে অপমান করবেন, এটা নিঃসন্দেহে ধিক্কারের যোগ্য। আই মিন এর নিয়ে কি বলা যাবে বলুন? মানে এগুলো বলাটাই খুব মুশকিল। ইতিমধ্যে এই বিষয়ে নিন্দার ঝড় উঠেছে ডেপুটি কমান্ডার চক্রবর্তী। জনপ্রতিনিধিদের এবং যতটুকু জানি ওনার পারিবারিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, উনি যথেষ্ট ভালো একটা মানে ঐতিহ্যকে বহন করছেন। সেখানে এইসব ভাষা হতে পারে পরিস্থিতির চাপে, নিজেকে আরো বেশি অ্যাগ্রেসিভ দেখানোর চাপে এইসব ভাষা উনি ব্যবহার করছেন। কিন্তু মামা হিসাবে আমার একটু দুঃখ লাগলো যে ভাগ্নের আসল রূপটা এবার জনগণ দেখতেই পাচ্ছে। আর কি বলবো বলুন, এছাড়া তো কিছু বলার নেই। আমি ডেপুটি কমান্ডার চক্রবর্তীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি রাজস্বীর কাছে আসবো। রাজস্বী, ভোটে অন্ধ নেতারা, তাহলে তারা কি দেশের জন্য যারা ত্যাগ করেন তাদের সেই ত্যাগ বোঝেন না? রাজনীতিতে কেন টেনে আনা হয় বারবার? এবার BSF কে এর আগেও আমরা দেখেছি নানান মন্তব্য। কেন রাজনীতির শিকার হচ্ছেন দেশের সেনারা, রাজনীতির শিকার হচ্ছেন BSF? কমান্ডেন্ট চক্রবর্তী যে কথাটা বললেন তার সুর টেনেই আমি বাংলার একটা পুরনো প্রবাদ দিয়ে শুরু করছি। জম জামাই ভাগ্নে কভু নহে আপনি, আমাদের বাংলায় কথা বলা হয়। তো এই ব্যাপার হচ্ছে রাজনীতিতে সব ব্যাটাকে ছেড়ে একটা কিছুকে ধর যেটাকে ধরে আঁকড়ে থাকতে পারবে। এবং আমরা দেখতে পাচ্ছি ইনফিল্ট্রেশন আছে, অনেক ব্যাপার আছে। যে দলের নেত্রী তিনি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সম্পূর্ণ চুপ ছিলেন, একটি শব্দ ব্যবহার করেননি, যেখানে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে প্রশংসা করছে, তাকে সম্মান জানাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ। 2 নম্বর, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এয়ার স্ট্রাইক হলো সেই এয়ার স্ট্রাইকটাকে কোয়েশ্চেন করা হলো এবং কোলে কি বলা হলো না এটা আদৌ হয়েছে কিনা, কতজন মারা গেছে, 300 জন না 350 জন, সেইটাকে আমাদেরকে জানানো হোক। 3য় নম্বর, গঙ্গাধর দলুই এবং বিশ্বনাথ ঘড়ুই নামে 2 জন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, তারা উড়ি আক্রমণে মারা গেলেন উড়ি সেক্টরে, সেইটা নিয়ে সম্পূর্ণ চুপ ছিলেন উনি। তারপরের নম্বর হচ্ছে যে BSF এর জুরিসডিকশন সেকশন 139 বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট 1968 অনুসারে 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছিল 3টে স্টেটে, যার সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার্স আছে। সেইটা নিয়ে পর্যন্ত নেত্রী বলেছিলেন এটা আনকনস্টিটিউশনাল। আমি এখানেই আসছি রাজস্বী, আপনার এই পয়েন্টের ভিত্তিতে আমি অনিন্দ্যবাবুর কাছে যাব। অনিন্দ্যবাবু, BSF এর ক্ষমতা বাড়ায় কি চক্ষুশূল BSF? না, প্রথমে বলি, এটা দেখুন, মামা শব্দটাতে কোনো আনপার্লামেন্টারিয়ান ব্যাপার তো নেই, এটা মামা বলে ডেকেছেন। কিছুদিন আগে আমি দেখছিলাম আমাদের প্রধানমন্ত্রী, আমি বলি মীনাক্ষী, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি এরম ভাবে টোন করে বলেছিলেন, তখন তো কেউ কিছু বলেনি। আজকে যখন একটা মামা বলেছে তাতে আপনারা একটা ডিবেট করতে বসে গেলেন, কই সেদিন তো আপনারা বলেননি। ডিবেট করতে বসে গেলেন মানে বুঝলাম না। না, মামা তো কোনো আনপার্লামেন্টারিয়ান কথা নয়, তাকে তো অপমান করা নয়। যারা দেশের সীমান্তে রক্ষা করছে, সীমান্ত রক্ষা করছে, যার জন্য আমাদের দেশ সুরক্ষিত, তাদেরকে এইভাবে অপমান করা যাবে, ডিবেট হবে না। তার মানে মামা বলাটা কি অপমান আপনি মনে করেন? আপনি মনে করছেন অপমান নয়? মামা বলে, মামা কি অপমান? কাউকে যদি মামা বলে সম্বোধন করা হয় তাকে অপমান হয়?
করছেন না, আপনি মামাটা একজন কোনো পুলিশ কর্তা কিংবা unparliamentary যে কথা কোনো নয়। যারা দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে নিশ্চয়ই। তাদেরকে আপনি গিয়ে না, না, যে কোনো নামে নিশ্চয়ই। সম্বোধন করতে কিন্তু পারবেন। মামা মানে মানে তো আপনি না, সাপোর্ট না, করছেন তার না, বক্তব্যকে। সাপোর্টের ব্যাপার না, আপনি কি সাপোর্ট না, না, করছেন? হ্যাঁ, না, আমি না, আপনি support- না, আপনি না, তো না, বলছেন যে মীনাক্ষী, মামা বলে কিছু ভুল মীনাক্ষী, করেননি, আমি support তাহলে আপনি করি- সাপোর্ট না, না, করছেন। আমি বলি আমি সাপোর্ট করছি কি করছি না ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে মামার ডাকটা কোনো আনপার্লামেন্টারিয়ান নয়। তার মানে আপনি মামা ডাকা support মানে করছেন কাউকে তো? অপমান তার মানে করা আপনি নয়। support করছেন? উনি ব্যক্তিগতভাবে ওনাকে মামা বলে রেখেছেন, সেটা ওনার ব্যক্তিগতভাবে, কিন্তু উনি তার মানে এই নয় যে ওনাকে অপমান করেছে বা তার কাজটাকে ছোট করেছে সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট হয়ে যায় অনিন্দ্যবাবু, তখন সেটা কোনো ব্যক্তিগত জায়গা আমি থাকে বলি না। না, কিন্তু তার কাজটাকে কেউ ছোট করছে নয়। মামা বলে ডাকা মানেই তার যে আত্মত্যাগ দেশের প্রতি সেটাকে অবমাননা করা নয়। মামা বলে ডেকেছেন, সে হয়তো উনি একটু লাইটলি ওটাকে ডেকেছেন, তার মানে তাকে অসম্মান করা নয়। আমার তো এটা মনে হয় কোনোভাবে অসম্মান করা হতে পারে না। না, তৃণমূল কংগ্রেস তো অসম্মান করেছে ভারতীয় সেনাবাহিনীকে বারংবার। আমি তাহলে কি আরেকটি কথা বলি, রাজশ্রী, আরেকটি কথা রাজশ্রী, শুনি। আমি একটা কথা। আমি আরেকটি উদাহরণ অনিন্দ্যবাবুর বক্তব্যের আগে রাজশ্রী। আমি কিছুদিন আগে যখন বিএসএফ এর ক্ষমতা বাড়ার যে খবর সামনে এলো, তারপরে যে প্রতিক্রিয়া সামনে এলো শোনাতে চাইবো, তারপরে আসছি ডিবেটে। 15 কিলোমিটার ছিল ওদের জুরিসডিকশন, তাতেই কখনো বালুরঘাটে এসে গুলি চালিয়ে দিত, কখনো হিলিতে, কখনো কুচবিহারে, আর কোনো বিচার হতো না। এখন আবার সেটাকে 50 কিলোমিটার নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা ফেডারেল স্ট্রাকচারের উপর ইন্টারফিয়ারেন্স। এই মন্তব্যগুলো সামনে এসেছে এবং আরো মন্তব্যের পরবর্তীতে আমি শোনাবো, যেখানে বিএসএফ কে নিয়ে রাজনীতির যে মন্তব্য, সেই মন্তব্য সামনে আসছে। রাজশ্রী, আপনার যে যুক্তি ছিল। একটি কথা শুধু আমি মনে করিয়ে দিতে চাই যে মমতা ব্যানার্জি বলেছিলেন আর্মি কু করতে এসেছে নবান্নের উপরে। পশ্চিমবঙ্গ না, না, ভারতবর্ষের না, না, মধ্যে রাজশ্রী, আপনি তো পশ্চিমবঙ্গ দেখেছেন। একটি অঙ্গরাজ্য। আপনি দেখেছেন, শীতলকুচিতে অঙ্গরাজ্য শীতলকুচিতে একটি, চারজনকে, শীতলকুচি ছাড়ুন, সাতিলকে ইন্ডিয়ান চারজনকে আর্মি BSF পশ্চিমবঙ্গে কু করতে আজকে এসেছে। পশ্চিমবঙ্গ এই কথাটা থেকে বললেন কি করে? আমি বলি আপনাকে, কালকে বনগাঁ বর্ডার পরশুদিনকে পশ্চিমবঙ্গ 24 থেকে তারিখে 85 দাঁড়িয়ে কিলোমিটার যখন করে দিন, 100 কিলোমিটার কি ম্যাচের এসে জন্য যায়? পাকিস্তান জিতে যাওয়ার পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাজি ফেটেছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাকিস্তান জিতে যাওয়ায় বাজি ফেটেছে। অন্যদিকে ঘোরাবেন না। কেন ঘোরাবো না? আজকে শুনুন, এইখানে আজকে শুনুন, কেন বাজি ফেটেছে? BSF তৈরি পাকিস্তান হয়েছিল জিতেছে কেন? ভারতবর্ষে। BSF গর্বের তৈরি মধ্যে হয়েছিল কেন? পাকিস্তানকে ভারতবর্ষ Actually ধারণ ব্যাপারটা- করে রেখেছে। actually ব্যাপারটা মীনাক্ষী, তাতে এরা আপত্তি- জানে না। আপনি কোন যুক্তিতে- আমি বলি আপনাকে। আপনি কোন যুক্তিতে বলছেন এই শব্দ ব্যবহার আপনার মনে হয়েছে যে এটা সঠিক? না, সঠিক আমি একবার না, আপনি তো সাপোর্ট করছেন। আপনি তো সাপোর্ট করছেন। না, সঠিক আর ওটা বেঠিকের যদি মধ্যে কোনো একটা এরকম আপনাকে গালাগাল বলতে হতো, হবে। এটা যদি সঠিক আর আনপার্লামেন্টারিয়ান কোনো বেঠিকের কথা হতো, মধ্যে আপনি একটা বলতে বলতে হবে। পারতেন। তাহলে আপনি ঠিক বলুন, হয়, না হলে না তাহলে হয়। আপনি মমতা বলুন। ব্যানার্জিকে তো গোটা ভারতবর্ষ তাহলে দিদি আপনি বলে বলুন, ডাকে। মমতা ব্যানার্জিকে তো গোটা প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষ দিদি দিদি বলে ডাকে, তাকে তো টোন দিদি করে বলে যখন সম্বোধন ডাকছিল, করা হয়। সেটাকে আপনারা কি বলেছিলেন সেটাকে বলুন তো? আপত্তি কি আছে? যখন ভোটের আগে দিদি, ও দিদি, আমি এই এখানে ধরনের বিভাজন কথা করা আপনি হয়েছে, বলেছেন। সেখানে আমি যাবো আপনারা ডেপুটি বলছেন কমান্ডার কোনটাতে? নীলাঞ্জন চক্রবর্তীর কাছে। আমি বঙ্গবন্ধু ডেপুটি কেন কমান্ডার আপনারা চক্রবর্তীর সম্মান কাছে করলেন যাব। না? অনিন্দ্যবাবুর মতে যে এটা কোনো ভুল কথা নয়, তিনি ডিরেক্টলি সাপোর্টও করছেন না, আবার তিনি বলছেন মামা বলে সম্বোধন করা নাকি তার মনে হয়নি কোনো ভুল। ডেপুটি কমান্ডার চক্রবর্তী, শোনা যাচ্ছে? সরি, আমাকে একবার রিপিট করবেন কোশ্চেনটা, আমি এত আওয়াজে শুনতে পাইনি। অনিন্দ্যবাবুর মনে হয়নি যে মামা শব্দ ব্যবহারে কোনো অপমান হ্যাঁ, হ্যাঁ। হয়েছে? তার মনে হয়েছে তিনি ব্যক্তিগতভাবে মামা বলেছেন, কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করেছেন। দেখুন, আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই অনিন্দ্যবাবুকে, উইথ অল ডিউ রেসপেক্ট, যদি ভুল হয়ে থাকে মার্জনা করে দেবেন। আমি শুনছিলাম আপনি যে একটা এক্সাম্পল দিচ্ছিলেন কাউন্টার লজিক হিসাবে দিদি, তো এগুলো তো আমরা নিঃসন্দেহে শুনেছি, দিদি, ও দিদি, বা আরেকজন কেউ বলছে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো বা রাবণ, এগুলো চলতে থাকে এবং আমাদের রাজনীতি বা ডেমোক্রেসির একটা পার্ট। সমস্যাটা হচ্ছে এই একজন যদি দিদি ও দিদি বলেন বা আরেকজন যদি বলে রাবণ, সেটাকে কিন্তু দুটো পক্ষেরই সুবিধা রয়েছে বা সুযোগ রয়েছে মঞ্চে গিয়ে কাউন্টার করার। আর্ম ফোর্সেসে কিন্তু সেই সুযোগটা নেই যে আমাকে কেন মামা বলা হচ্ছে। দ্বিতীয়ত, আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিই যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি কিন্তু অশোক স্তম্ভটা ব্যবহার করতে পারছেন তার লেটার হেডে যখন তিনি ইলেকশনে জিতছেন এবং জনপ্রতিনিধি হিসাবে থাকছেন। কিন্তু আমরা যারা আর্ম ফোর্সেসের অফিসার, আমরা কিন্তু যতদিন রিটায়ারমেন্ট না হয় ততদিন কিন্তু আমাদের এই অশোক স্তম্ভটাকে আমরা ক্যারি করি। এই অশোক স্তম্ভ আমাদের দিয়েছে ভারতের রাষ্ট্রপতি, ভারতের সংবিধান।
তো আপনি মামা বলছেন, তার মানে আপনি কিন্তু রাষ্ট্রপতিকেও মামা বলছেন, কারণ উই অল দ্য আর্ম ফোর্সেস উই আর রিপ্রেজেন্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এটা আমাদের ভাবতে সুবিধা হবে, বা আমাদের নিজেদের পার্সপেক্টিভে যে আমি কাউকে মামা বলবো না কাকা বলবো। মামা বলার মতো সম্পর্ক তো কারণ নেই আমার মনে হয় না। এবং উদয়নবাবু নামটা আমি নিচ্ছি, যে ভাগ্নে তো অত সহজ সরল মানুষ নন যে খুব আদর করে কাউকে মামা বলছেন। উনি যথেষ্ট বয়স, তো সেই বয়সের মানুষ হিসাবে উনি, আমি বলতেই পারি কোনো অফিসার বা আমি রিটায়ার হয়ে গেছি, কিন্তু আমাকেও যদি কেউ মামা বলতো আমার চাকরি জীবনে, আমি সেটা মেনে নিতাম না। এটা আমাদের জন্য অসম্মানের। আমি জানি না অনিন্দ্যবাবু, যদি আপনার জন্য অসম্মানের না হয় সেটা অবভিয়াসলি আপনার এটা বিচারের মধ্যে আমি যাচ্ছি না। আচ্ছা আর বিতর্ক আছে বিএসএফ এর কতটা ক্ষমতা আপনি যেটা আসছে লজিক হিসাবে, আপনি দেখুন ডেমোক্রেসিতে থাকবে, ফেডারেল স্ট্রাকচারের নিয়ে এই ডিবেট হওয়া উচিত, কিন্তু মামা বলবো কাউকে দীপাঞ্জন বাবু, এটা আমার মনে হয় না। বিকজ ডোন্ট ফরগেট আমরা কিন্তু এক্সিকিউট করি। দীপাঞ্জন বাবু, আপনি প্রথমে ভারতীয় কিলোমিটার না 15 কিলোমিটার, এটা কিন্তু আমরা ডিসিশন নেই না, আমরা এক্সিকিউট করি। দীপাঞ্জন বাবু, আপনি প্রথমে ভারতীয় তারপর আপনার কর্মস্থল। সংবিধান নিয়ে লড়ুন। দীপাঞ্জন বাবু, আপনি প্রথমে ভারতীয় তারপর আপনার কর্মস্থল। একজন ভারতীয় হয়ে আপনি বলুন, একটা মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলছে, তারাও কিন্তু অশোক স্তম্ভ ইয়ে করে চলে, দিদি ও দিদি বলে, সেটা কি আপনি সাপোর্ট করেন? ওটাকে কি আপনি ভারতীয় হিসেবে বলুন? আমার প্রধানমন্ত্রী তার বছরের প্রত্যেক অনিন্দ্যবাবু, এখানে রাজনীতিবিদের সঙ্গে একজন সীমান্তরক্ষী বাহিনী বা সেনাকর্তার পার্থক্য আমি একটা প্রশ্ন আপনাকে করি। কোন নেতা কি দেশকে এভাবে আগলে রাখে যেভাবে সীমান্তরক্ষী বাহিনী দেশকে আগলে রাখে? আর দেশকে যারা সেবা করছে তাদেরকে মামা বলে অপমান নয়? মীনাক্ষী, তার মানে আপনি বলতে চাইছেন কি দেশকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আগলে রাখছেন না? রাজনীতির ক্ষেত্র আলাদা। রাজনীতি রাজনীতির ক্ষেত্র আলাদা। আমাদের দেশে রাজনীতির ব্যাপারটা নয়, প্রধানমন্ত্রী কোনো রাজনীতি নয়, প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, সেটা রাজনীতি নয়। এটা আপনাকে বুঝতে হবে। কোন মুখ্যমন্ত্রীকে এরকম ভাবে কথা বলা যায় কি? তখন কি বলা হয়েছিল? জন্য সম্মান দেওয়া হয়নি। আমার প্রধানমন্ত্রী তার প্রত্যেকটা দীপাবলি তিনি সিয়াচেনে পালন করেন, দুর্গম জায়গায় গিয়ে তিনি পালন করে আসেন। তিনি যে সমস্ত সেনাবাহিনীরা বাড়ি ফিরতে পারেন না, এবছরও দীপাবলিতে তিনি যাবেন। তিনি প্রত্যেক বছর দীপাবলিতে কোন প্রধানমন্ত্রী সিয়াচেনে গিয়ে দীপাবলি পালন করে আসেন সেনাবাহিনীকে? আমি ফুয়াদ আলিমের কাছে যাব। বিরোধীদের যে ভাষায় কথা বলা হয় সে ভাষা কি বীর জওয়ানদের ক্ষেত্রে প্রয়োগ করা যায়? এটা শোভন বলে মনে করেন আপনি? দেখুন, আমি বিএসএফ এর এই যে ক্ষমতা বাড়ানোর যে প্রচেষ্টা তার সম্বন্ধে কতগুলো কথা বলবো, এবং কে কি বলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি একটু নরেন্দ্র মোদীর চিঠি, উনি 14 এপ্রিল, যে বিষয়টা ডক্টর ফুয়াদ আলিম, আপনি কি আমি ওটাই বলছি, আপনি একটু ধৈর্য রাখে যদি আমার কথাটা শোনেন। আপনি যদি আমাকে না বলতে দিতে চান তাহলে আমি বলবো না। আমি শুধু আজকের পরিপ্রেক্ষিতে আপনার রিঅ্যাকশনটা, প্রতিক্রিয়া নিতে চাই। আমি আজকের পরিপ্রেক্ষিতে বলছি, মামা শব্দটা শোভন। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি আপনার প্রধানমন্ত্রী চিঠি পড়ছি। আমি প্রশ্ন, আপনি সিপিএম কে আপনি বলতে দিন। সিপিএম এর সঙ্গে কথা বলার জন্য আমি উপস্থিত আছি এখানে। সিপিএম কে আপনি বলতে দিন। রাজস্বী, আমি প্রশ্নটা করলাম যে আজকে যেটা নিয়ে ডিবেট করছি, সিপিএম বলুক বর্ডার নিয়ে কি বলতে চায়। যে নিয়ে ডিবেট করছি, যেটা নিয়ে ডিবেট করছি যে মামা সম্বোধন করা হয়েছে বিএসএফ কে, সেটা কি আপনি কি মনে করেন এটা কি শোভন? আপনি বিএসএফ এর সম্বন্ধে নরেন্দ্র মোদীর চিঠিটা আমাকে পড়তে দেবেন কি দেবেন না? আপনি বলুন, আপনার উত্তর আপনি দিন। 14 এপ্রিল 2012 সালে নরেন্দ্র মোদী চিফ মিনিস্টার গুজরাট হয়ে প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সদস্য হিসেবে উনি ওনার দলের প্রতিনিধি পাঠিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতে আমি চিঠিটা পড়ছি। এটা নরেন্দ্র মোদী লিখেছেন, এটা নোট করুন। 14 এপ্রিল 2012 সাল উনি বলছেন, দিস ইজ another attempt by the center to weaken the federal structure of the country. The present central government is hell-bent to snatch powers of the state and is conspiring to weaken the federal structure. This is another systematic move to create a state within a state or a second state. 2012 সালে যখন কেন্দ্র সরকার বিএসএফ এর
ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রতে ছিল এবং নরেন্দ্র মোদী তার বিরোধিতা করেছিল। হাস্যকর ব্যাপার রয়েছে যে এখন হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন বিএসএফ এর জুরিসডিকশন বাড়ানোর চেষ্টা করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছে। হাস্যকর এই কারণে কেন উভয় পক্ষ হচ্ছে বিএসএফ এর মাধ্যমে যেই দুষ্কৃতিগুলোকে ধরার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে উভয় পক্ষ প্রাথমিকতা দিচ্ছে না। ডক্টর ফুয়াদ হালিম, আমি আপনাকে বলার সময় দিলাম, কিন্তু যে প্রসঙ্গটা, এই প্রসঙ্গ অবশ্যই আপনি আসবেন, কিন্তু আজকের প্রসঙ্গটা আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনি কি এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন? না, আজকেই প্রসঙ্গটা আপনি কি এড়িয়ে যাচ্ছেন? মামা বলে সম্বোধন করাটা আপনার কি মনে হয়েছে? শোভনীয় মনে হয়েছে না শোভন মনে হয়নি? চরম হচ্ছে ছোট করে দেখেছে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় উভয় পক্ষ। আজকে ভাবুন, নরেন্দ্র মোদী যে কথাটা 2012 সাল মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন, আমি আজকের কথার উত্তর পাচ্ছি না ডক্টর ফুয়াদ হালিম। আমি ডক্টর ফুয়াদ হালিম আজকের উত্তর পাচ্ছি না। আমি সব শুনবো, কিন্তু আজকে মামা বলে আমি ওনার জবাবটা দিতে চাই। নরেন্দ্র মোদী উভয় পক্ষ হচ্ছে আমি বলতে চাই, উনি ওখানে আজকে ফুয়াদ হালিম যে কথাটা বলেছেন অর্ধসত্য বলেছেন। উনি যে চিঠিটা লিখেছিলেন সেন্ট্রালকে অপোজ করেছিলেন, সেটা ডিবেটের বিষয় নয় রাজস্বী। আমার একটাই প্রশ্ন ডক্টর ফুয়াদ হালিম জবাব দিন। আসছি রাজস্বী, আমার একটাই প্রশ্ন ফুয়াদ হালিম। আমি আপনার সমস্ত বক্তব্য শুনেছি, আমি আপনার সমস্ত বক্তব্য শুনেছি, চিঠিও আপনি বলেছেন সেটা শুনেছি, কিন্তু আমার একটা সামান্য প্রশ্ন ডক্টর ফুয়াদ হালিম, একটাই প্রশ্ন আমার, যে মামা বলে সম্বোধন করা আপনার কি মনে হয়েছে? ঠিক মনে হয়েছে না ভুল মনে হয়েছে ডক্টর ফুয়াদ হালিম? পরিবর্তন করে সুবিধাবাদী হচ্ছে দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে। নরেন্দ্র মোদী সুবিধাবাদ হয়ে গেছে। আপনি এড়িয়ে গেলেন উত্তর, আপনি উত্তর এড়িয়ে গেলেন, আপনি প্রশ্ন নিচ্ছেন না, আপনি উত্তর এড়িয়ে গেলেন, আপনি উত্তর এড়িয়ে গেলেন। আমি উত্তর পেলাম না ডক্টর ফুয়াদ হালিমের কাছে। মানে আপনি বলতে চাইছেন না যে মামা বলে সম্বোধন করাটা ঠিক না ভুল মনে হয়েছে আপনার, সেটা আপনি ক্লিয়ারলি বলতে পারছেন না, তাই তো? ছেলে খেলা করছে, আপনি ক্লিয়ারলি বলতে পারছেন না, উত্তর এড়িয়ে যাচ্ছেন ফুয়াদ হালিম। আমি আসবো, আমার সঙ্গে যোগ দিয়েছেন তপন ব্যানার্জি টাউন ব্লক তৃণমূল সভাপতি জলপাইগুড়ি, তিনি যোগ দিয়েছেন আমার সঙ্গে। এই ধরনের একটা মন্তব্য আপনার কি মনে হয় এটা সঠিক মন্তব্য তপন বাবু? মামা বলে সম্বোধন করা বিএসএফ কে সঠিক বলে আপনার মনে হয়েছে? কি বলছেন আরেকবার বলুন না কাইন্ডলি। আপনার মামা বলে সম্বোধন করা মন্তব্য আপনার কি সঠিক মনে হয়েছে? না। তপন বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আরেকবার বলুন কাইন্ডলি। বিএসএফ কে মামা বলে সম্বোধন আপনার কি সঠিক মনে হয়েছে? না কখনই না। বিএসএফ কে কেন আমরা বাবা বলবো? হ্যাঁ, এটা তো কখনই সঠিক হতে পারে না। বিএসএফ আমাদের নিরাপত্তা দেয়, হ্যাঁ, বর্ডার এরিয়াতে নিরাপত্তা দেয়। তো তাকে সে নিরাপত্তার কাজে আছে, নিযুক্ত আছে, তার বিনিময়ে সে অর্থ পায়, হ্যাঁ, মাসে বেতন পায়, তাকে বাবা বলে সম্বোধন করতে কোনো যুক্তি আছে কিনা আমি মনে। মানে আপনি উদয়ন গুহর এই যে মন্তব্য সেটাকে আপনি সমর্থন করছেন না তো? উদয়ন গুহর যে মন্তব্য সেটা কোন প্রেক্ষিতে হয়েছে? মানে যে কোনো প্রেক্ষিতে বিএসএফ কে মামা বলাটা আপনার কি মনে হচ্ছে অপমান নয়? না দেখুন, আমরা যদি বিজয় করতে গিয়ে কাউকে বাবা বলে সম্বোধন করি তাহলে একরকম হবে। আমরা যদি ব্যাটেল গ্রাউন্ডে একজনকে বাবা বলে সম্বোধন করি তার প্রেক্ষিতে আলাদা, সেটা অন্যরকম হয়ে যাবে। আমি সম্ভবত তপন বাবুকে পাচ্ছি না, আমি তার ছবিটা পাচ্ছি না এই মুহূর্তে, আমি যাব আবারও, কিন্তু তার আগে বারবার বিএসএফ কে রাজনীতির মধ্যে টেনে আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে নানান মন্তব্য তুলে ধরতে চাইব। The Home Minister himself is instructed the CRPF, BSF and other Jawans. We are proud of them. They are giving instruction to help only BJP and to help the BJP goons. पहले तो बंगाल के गरीब के खिलाफ थी, अब हिंदुस्तान की पैरामिलिट्री फोर्सेस के खिलाफ बोल रही हैं। বিএসএফ স্মাগলার ধরার নামে গ্রামের সাধারণ মানুষের উপর
অত্যাচার করে। বিএসএফ একটা অপদার্থ সংগঠন অমিত শাহর নেতৃত্বে চলছে। আমি ডেপুটি কমান্ডার চক্রবর্তীর কাছে যাব। বিএসএফ একটি অপদার্থ সংগঠন, এমন মন্তব্য একজন রাজনৈতিক নেতার, যিনি সাংসদ। কি বলবেন? 1 মিনিট সময় ডেপুটি কমান্ডার চক্রবর্তী। দেখুন, আমি আবার ওই কথাতেই আসবো যে শিক্ষার একটা ব্যাপার আছে, শুধু ডিগ্রি থাকলে শিক্ষা হয় না। তাহলে তো আমাদের সমস্ত আই এম নট সেইং কে বিএসএফ এর সব লোক যে বিএসএফ ইজ দ্য হোলি কাউ, আমি কখনোই বলি না। বিএসএফ এর ডেফিনেটলি খারাপ লোক রয়েছে, গরু চোরাচালানকারের সঙ্গে যুক্ত থাকে, সে কোন প্রফেশনে নেই। আমি তো রাজনীতিবিদদের আমরা দেখেছি কিরমভাবে টাওয়ালে মুড়িয়ে টাকা নিয়েছে, তাই বলে আমি পুরো রাজনৈতিক ব্যাপারটাকে, সিস্টেমটাকে আমি এই সমস্ত অপদার্থ বলবো, খারাপ বলবো, তা তো বলছি না। তো এটা কে কিরম ভাবে দেখছে সেটা তার শিক্ষা, তার গ্রুমিং এর উপর ডিপেন্ড করছে। আমরা এরকম শিক্ষা পাইনি, এগুলোকে মেনে নিতে কষ্ট হয়, এটা কোনো সন্দেহ নেই। বেশ, আমি রাজস্বী বাবুর কাছে আসবো। রাজস্বী, যে বক্তব্যগুলো শোনালাম তার মধ্যে শেষের যে বক্তব্য, বিএসএফ অপদার্থ সংগঠন, এবং কোথাও না কোথাও কি বিরোধীদের আক্রমণ করতে গিয়ে, বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কোনো সীমার যে একটা বিষয় থাকে, যে আমি কোন মন্তব্য করতে পারি, কোন মন্তব্য করতে পারি না, সেই সীমা লঙ্ঘিত হচ্ছে রাজ্যে। 1 মিনিট সময়। 2011 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জিতে ক্ষমতায় এলেন, তখন কি গার্ডিং ফোর্স হিসেবে এই সিআরপিএফ, এই প্যারামিলিটারি ফোর্সগুলো ইলেকশনের সময় মানুষকে সুরক্ষা প্রদান করেননি? এই প্রশ্নগুলো আমরা ভুলে যাই কেন? এই একই সেই প্রশ্ন, যে ইভিএম আমাকে জেতায়, যখন আমাকে জেতাচ্ছেন তখন ইভিএম ঠিক আছে। আগে বিএসএফ কে এককভাবে কাজ করতে দেওয়া হতো, সবকিছু সিবিআই কে কাজ করতে দেওয়া হচ্ছে না। সিবিআই, বিএসএফ সব চলে যাচ্ছে। পায়ের তলা থেকে মাটি সরে গেলে সব চলে যায়, সব চলে যায় পায়ের তলা থেকে মাটি সরে গেলে পরে। কিন্তু তারপরে ওই শীতলকুচির কথা নিয়ে বলে, শীতলকুচিতে সাবজুডিস কেস, সেটা সাবজুডিস কেস হতে দিন। সাবজুডিস কেস হতে দিচ্ছেন না কেন সেটাকে? কিন্তু হাইকোর্ট যদি পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কথা বলে, তখন আপনারা বলেন হয়নি ভায়োলেন্স। কি মজার কথা আপনাদের। রাজশ্রী, একটা কথা বলি। আরে শুনুন, আপনাদের নেতামন্ত্রী মিনি পাকিস্তান বানাতে চাইছে, সেটা নিয়ে বলুন। মিনি পাকিস্তান হচ্ছে বলে, হচ্ছে না বলে আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি উল্টোপাল্টা কথা বলছেন আপনাদের। আরে মশাই, আপনাদের মিনি পাকিস্তান হচ্ছে না বলে, তাই জন্য আপনারা মুখ্যমন্ত্রী বলছেন কু করতে গেছে। রাজস্বীর সময় শেষ। আমি তপন বাবুর কাছে আসবো। তপন বাবু, আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 1 মিনিট আপনাকে সময় দিচ্ছি। আপনি প্রথমে আপনি বললেন যে মামা বলে সম্বোধন করাটা ঠিক হয়নি বলে আপনার মনে হয়েছে। তারপরে আপনি তার পরিপ্রেক্ষিতে একটি যুক্তিও দিতে চাইলেন। আমি সেই যুক্তি শুনতে চাইছি। কি যুক্তি আপনার? 1 মিনিট সময় আপনার। না, দেখুন, আমি যুক্তিটা এটাই দিতে চাইছি যে সে প্রেক্ষিতটা কি ছিল সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। কোন প্রেক্ষিতে উনি মামা বলে সম্বোধন করা যায়, আমি সেটাই জানতে চাই। কোন প্রেক্ষিতে বিএসএফ কে মামা বলে সম্বোধন করা যায়, আমি সেটা আমাকে বলুন। মামা, দেখুন, আমরা যখন শুভেচ্ছা বিনিময় করতে যাই, বিজয় করতে যাই, তখন প্রেক্ষিত একরকম হয়। মানে বিজয় করতে গিয়েছিলেন কি উদয়ন গুহ? তখন একরকম প্রেক্ষিত হয়। উদয়ন গুহ কি বিজয় করতে গিয়েছিলেন? একটু করে আসলে ভালো হতো তৃণমূলের ব্লক সভাপতি। সেটা আমার জানা নেই, তিনি বিজয় করতে গিয়েছিলেন কিনা, কিন্তু এটা প্রেক্ষিতের পরিপ্রেক্ষিতে আমরা করি। আমরা একটা লোককে বিভিন্ন ভাবে না, আপনি তো তৃণমূলের টাউন ব্লক তৃণমূল সভাপতি। আপনি টাউন ব্লক তৃণমূল সভাপতি জলপাইগুড়ি, তপন বাবু। আপনি বলছেন যে বিজয়া করার সময় মামা বলা যায়, তো উদয়ন গুহ কি বিজয়া করতে গিয়েছিলেন? হ্যালো, উদয়ন গুহ কি বিজয়া করতে গিয়েছিলেন? শুনতে পাবেন না উনি, এখনো হাইকমান্ড থেকে অর্ডার আসেনি, এখনো কি বলতে হবে? ওই তো সময় শেষ হয়ে গেছে। সময় শেষ, শুনতে পাচ্ছেন না। রাজস্বী, উনি বলছেন যে বিজয়া করার সময় মামা বলে সম্বোধন করা যায়, এবং অনিন্দ বাবু তার পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য। কি বক্তব্য অনিন্দ বাবু আপনার? অনিন্দ বাবুর কাছ থেকে আসুন, আমি 5 মিনিট একটু হেসে নিব। আমি বলি, দেখুন, 1 মিনিট সময় অনিন্দ বাবু বলুন। যদি নিজের কাজ নিজেকে করতে দেয়, তাহলে বিএসএফ নিশ্চয়ই কাজ করবেন। কিন্তু সমস্যাটা, বিএসএফ তৈরি হয়েছিল বর্ডারটাকে ঠিক করে করা দেখার জন্য। এখন সমস্যাটা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ কে চালনা করছে। এই মাত্র দীপাঞ্জন বাবু একটা কথা বললেন, বিএসএফ এর অনেকেই চোরাচালানকারীর সঙ্গে যুক্ত। আবার আমি বলছি, আপনি যদি একটু শোনেন, পেছনে গিয়ে শোনেন, দীপাঞ্জন বাবু এক্ষুনি বলেছিলেন বিএসএফ এর অনেকেই চোরাচালানকারীর সঙ্গে যুক্ত। ডেফিনেটলি আমি সেটাই বলছি, বর্ডারটাকে ভালো করে দেখুক,
বিএসএফ কে নিজেকে কাজ করতে করার জন্য রাজ্য সরকার ভোটার দেখবে না, রাজ্য সরকার জমি দিচ্ছে না কেন বর্ডার ক্রস করার জন্য? জমি রাজ্য সরকারের দেওয়ার কথা। এখানে ফুয়াদ হালিম বসে আছেন 34 বছর ধরে। কেন কি করে আপনি পড়াশোনাটা করে আসুন, কিলোমিটার বর্ডার ক্রস করার জন্য রাজ্য সরকার জমি দেবে। হয়ে গেলে জুরিসডিকশন আন্ডারে চলে আসবে জুরিসডিকশন বাড়ানো, জুরিসডিকশন বাড়ানো, অপারেশন কি সার্চিং জন্য করার বিএসএফ কথা। তৈরি হয়েছিল জানেন তো? শুনুন, বিএসএফ তৈরি হয়েছিল কিসের জন্য? 50 কিলোমিটার মানুষকে জুরিসডিকশন সাউথ বাড়ানো দেবেন না। হয়েছে। আপনারা বিএসএফ বর্ডার এর ক্রস লোককে করার তাদের জন্য নিজস্ব জমি কাজ করতে দেননি। দিন। ফুয়াদ হালিম তাদেরকে চালনা করবেন না। 34 বছর রাজত্ব করে কেন সরকারকে জমি দেয়নি? ডেপুটি গভর্নর চক্রবর্তী, তারপরে ডক্টর ফুয়াদ হালিমের কাছে প্রশ্ন যাব। ডেপুটি গভর্নর চক্রবর্তী 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনাকে বলুন। আমি এক্স্যাক্টলি যেটা বলছিলেন ভদ্রলোক অনিন্দ্যবাবু, যে আমি নিঃসন্দেহে, এটা কোনো ডাউট নেই, বিএসএফ এর কিছু লোক ডেফিনেটলি দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। কিন্তু 20 লক্ষ বিএসএফ এর ফৌজে বা 15 লক্ষ বিএসএফ এর মধ্যে কত হবে? মুষ্টিমেয় 500। উল্টো দিকে আমরা যদি দেখি 574 জন সাংসদ, তাদের কতজনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে, বা বাংলায় 294 জন বিধানসভায় কতজনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তাহলে তো আমাদের পুরো রাজনীতি সিস্টেমটাকে আমাদের চোর বলতে হয়, সবাইকে মামা বলতে হয়। এবং দুর্ভাগ্যজনক, ডিসিপ্লিন ফোর্সের মেম্বার হিসাবে আমরা কিন্তু বলতে পারি না। সুতরাং আমার মনে হয় পার্টি বদলাতে থাকবে। একটু আগে ফুয়াদ হালিমও বলছিলেন, পার্টির নেতাদের, সে প্রধানমন্ত্রী কখনো বিরোধী দল নেতা হবে, মুখ্যমন্ত্রী কখনো বিরোধী দল নেত্রী হবে, কখনো মুখ্যমন্ত্রী হবেন, চেঞ্জ হতে থাকবে। কিন্তু দেশের এই যে আর্ম ফোর্সেস, তাকে এরকম ভাবে প্রকাশ্যে অপমান করাটা আমার মনে হয় না খুব একটা ভালো সংকেত যাচ্ছে। ডক্টর এটার ফুয়াদ দাম হালিম, আমাদের দিতে হবে ভবিষ্যতে। ডক্টর ফুয়াদ হালিম, 1 মিনিট সময় দিচ্ছি আপনাকে। একটা প্রশ্নই আমার যেটা প্রথম থেকে করছি, এখনো তাই করছি। আপনার কি মনে হয় মামা বলে সম্বোধন করাটা শোভনীয়? দেখুন, আপনি হচ্ছে নীতিগতভাবে প্রশ্ন যদি করেন, তাহলে আমার মনে হয় আপনার দর্শকরা হচ্ছে একটু বিষয়টাকে উপলব্ধির মধ্যে আনতে পারবেন। আপনি যদি স্ট্রিট লেভেলে আপনার চ্যানেলকে নামাতে চান, কে মামা বললো, কে মামা, অবশ্যই মানে কেউ কাউকে মামা ধরে যদি সম্বোধনা করে অথবা ডাকে, সে হচ্ছে একেবারে হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বলে, তাহলে তাকে তো আমাদের নিন্দা করতে হবে। কেউ যদি সম্মান বলে হচ্ছে কাউকে মামা যদি বলে, তাহলে সেটাকে আমাদের গ্রহণ করতে আচ্ছা, হবে। যদি দাদা বলে তাহলে কি ঠিক আছে? তাদের নিজস্ব, যদি দাদা বলে সম্বোধন করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপরে। আমি যেটা বলছি, এই যে ছোট করে হচ্ছে কথা বলার থেকে বড় কথা, যদি দাদা বলে সম্বোধন করে তাহলে ঠিক আছে, মামা বলতে অসুবিধা, দাদা বলতে পারে, তাই তো? কেন এই দাদা বলতে পারে, জ্যাঠা বলতে পারে, কাকা বলতে পারে, মামা বললে সমস্যা কোথায়? মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, জম্মু কাশ্মীর, লাদাখে 100% হচ্ছে বিএসএফ এর আইতে মানে তুলে দেওয়া হয়েছে, এবং দীর্ঘদিন ধরে হচ্ছে বিএসএফ এর ওইদিকে জুরিসডিকশন রয়েছে। আমরা তো 50 কিলোমিটার নিয়ে ঝগড়া করছি। এইসব রাজ্যগুলো, এইসব ইউনিয়ন টেরিটরির অবস্থা আপনি ভাবুন, ওখানে 100% জুরিসডিকশন বিএসএফ এর রয়েছে। এখানে দাঁড়িয়ে নীতিগত প্রশ্নগুলো আমাদের করতে হবে। আমাদের আপনারা ছিলেন, তখন করেননি কেন? এই ইউপিএ 1-এ ছিলেন, তাহলে আমরা ডক্টর ফুয়াদ হালিম, আপনি তো ইউপিএ 1-এ আপনার 61টা পার্লামেন্টারি ইউপিএ 1-এ আপনাদের সরকার ছিল, তখন এই প্রশ্ন করেননি কেন ফুয়াদ হালিম? তার মানে তখন প্রশ্ন করেননি কেন ইউপিএ 1-এ? তখন যখন সরকারে থাকবে মানে এখন করা যাবে না। আপনি তো গণতন্ত্রকে হস্তক্ষেপ সবাই করছেন। একসাথে কথা বলে শোনা যাবে না। রাজস্বী ডক্টর ফুয়াদ হালিমের দিবে। বাবু, যখন আপনি ইউপিএ 1-এ আপনার 61টা পার্লামেন্টারিয়ানের সরকারে আপনারা সমর্থন দিয়েছিলেন, সরকার তৈরি করেছিলেন, তখন এই প্রশ্ন মনমোহন সিংকে করেছিলেন। আপনি খুব কৌশলে নরেন্দ্র মোদীর প্রশ্নটা একটু আগে এগিয়ে গেছেন, যে ওই সময় মমতা ব্যানার্জি ছিলেন, কিন্তু আপনি বলেননি ইউপিএ 1-এ কিন্তু আপনারাও ছিলেন। সেই প্রসঙ্গটা উড়িয়ে গেছেন। আমরা আপনারা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি আবারও তপন বাবুর কাছে যাব। যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে গেছে। তপন বাবু হয়তো জানতেন না, তিনি বলছেন যে বিজয়া করতে গিয়েছিলেন কিনা উদয়ন গুহ। তার কাছে আমার কাছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তিনি যেটি পোস্ট করেছেন, তপন বাবু আপনার উদ্দেশ্যে আমি সেটা বলি। তিনি লিখছেন সেখানে, বিজেপির রাজ্য নেতারা আজ সোনারীতে বিএসএফ মামাদের সঙ্গে দেখা করলেন, দিনহাটায় সাহায্য চাই মামা। এটা তিনি লিখেছেন। এবার বলুন 1 মিনিট সময়ে আপনার কি মনে হচ্ছে, বিজয়া না কি নামে সম্বোধনের অর্থ কি নিয়ে গেছিলেন? দেখুন, মামা বলে সম্বোধন দুভাবেই আমরা দেখতে পারি, এটার প্রিপারেশন দুভাবেই হয়। আমরা যেমন পুলিশকে অনেক সময় মামা বলি, মামা বলে আমরা ব্যঙ্গ করি, পাশাপাশি আবার অনেক পুলিশকে মামা বলে শ্রদ্ধাও জানাই। সিমিলারলি সেই বিএসএফ এর প্রতি উদয়ন গুহ যে মন্তব্যটা করেছেন, সেটা আপনার
আমি সেটাই বলতে যাচ্ছি এর প্রেক্ষিতটা কি প্রেক্ষিতে তিনি বলেছেন। কি প্রেক্ষিতে বলেছেন বিজেপি বলে মনে নেতারা হয়? মামা বিএসএফ এর সাথে বিজেপি নেতারা মামা বিএসএফ এর সাথে দেখা করতে গিয়েছেন, বিএসএফ মামার সাথে দেখা করতে গিয়েছেন। হ্যাঁ, এটা কেন আমরা খারাপ ভাবে নিচ্ছি? শুধুমাত্র এই মামা শব্দটাকে কেন আমরা খারাপ ভাবে নিচ্ছি? এটা দুভাবেই ব্যবহার করা যায়। একটা আমরা যেমন ব্যঙ্গ করে মামা সম্বোধন করি, আবার অনেককে আমরা কাকা বলে সম্বোধন করি, অনেককে মানে দাদা আপনি বলে বলছেন যে সম্বোধন ব্যঙ্গ করি। করা হয়েছে এখানে, ব্যঙ্গ করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে? না, এখানে আমি ব্যঙ্গ করা হয়েছে এটা বলবো না। হ্যাঁ, তবে আমি এটা বলতে পারি যে আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি। মানে আপনি কি বলছেন? না না, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি। আমরা অনেক সময় অনেক কিছু ব্যবহার করি, অনেক শব্দ ব্যবহার করি। আপনি কি বলতে চাইছেন এখানে মামা বলে সম্বোধন করাটা সেটা কি সম্মানের জন্য ব্যবহার করা হয়েছে মামা শব্দটা? এটা সম্মানজনক হতে পারে অথবা ব্যঙ্গাত্মক হতে পারে, কিন্তু আমি মনে করি যে ব্যঙ্গাত্মক হতে পারে বলে মনে করছেন আপনি? তাহলে সীমান্তরক্ষী বাহিনী যারা দেশ সেবায় নিয়োজিত দিন রাত এক করে দেশে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, তাদেরকে ব্যঙ্গ করা যায়? তাদেরকে ব্যঙ্গ করা যায় রাজস্বী, তাদেরকে ব্যঙ্গ করা যায় ডেপুটি ডাবল কমান্ডার চক্রবর্তী, তাদেরকে ব্যঙ্গ করা যায়? ব্যঙ্গ করা যায়? আমি আমার সময় কমে এসেছে, আমি 30 সেকেন্ড সময় দেব ডেপুটি কমান্ডার চক্রবর্তীকে। আমরা তো বর্ডার এলাকার পাশে থাকি, আমরা অনেক বিএসএফ কে দেখেছি, বিএসএফ অফিসারকে দেখেছি। সব বিএসএফ যে ভালো সেটা আমরা বলতে পারি না। হ্যাঁ, যে যারা ভালো নয় তাদের প্রতি আমরা ব্যঙ্গ করতেই পারি। মানে আপনি বলছেন যে বিএসএফ কে ব্যঙ্গ করা যায়? বিএসএফ কে ব্যঙ্গ করা যায় বলছেন? 30 সেকেন্ড সময় ডেপুটি কমান্ডার চক্রবর্তী। ডেপুটি কমান্ডার চক্রবর্তী রাজনীতি শেষ কথা বলে, এবং এখানেই হয়তো রাজনীতি শেষ কথা বললো, যেখানে নানান যুক্তিতে যারা দেশ সেবায় নিয়োজিত তাদেরকে ব্যঙ্গও করা যায়, একেই বলে রাজনীতি। ডেপুটি কমান্ডার চক্রবর্তী 30 সেকেন্ড সময়। তপন বাবু, আপনার সময় শেষ, 30 সেকেন্ড সময়। দেখুন, কিছু মনে করবেন না, মানে তপন বাবু প্রথমে যখন বলেছিলেন যে এটা নিন্দনীয়, ব্যাপারটাকে সমর্থন করা যায় না, আমি খুব খুশি হয়েছিলাম যে চলুন সত্যি করে তো বলছেন সত্যি কথা। কিন্তু উনি জলপাইগুড়িতে থাকেন, উনি নিশ্চয়ই দেখেছেন হিমালয়ের পর্বত চূড়াগুলো মাঝে মাঝে মেঘে ঢেকে যায়। কিছুক্ষণ ওনার সূর্যোদয় দেখলাম, তারপরে আবার মেঘে ঢেকে গেল, উনি আবার রাজনীতিবিদ হয়ে গেলেন। সো আমি বুঝতে পারি ওনার কম্পালশন, ওনাকে সাপোর্ট করতেই হবে, কিন্তু এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না। আজকে মামা বলছি, কালকে শালা বলবো। এই যুক্তিগুলো সাজানো হচ্ছে। আমার ডিবেটের সময় শেষ ডেপুটি কমান্ডার চক্রবর্তী, আমার ডিবেটের সময় শেষ। আমি এখানে আপাতত আজকের ডিবেট শেষ করতে হচ্ছে আমাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ ডিবেটে যোগ দেওয়ার জন্য, কিন্তু এই বিতর্ক কিন্তু চলবে এবং আমরা প্রশ্ন তুলবো জবাব চাই বাংলার ডিবেট থেকে। আপাতত আজকের ডিবেট শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্রেকিং সেগমেন্ট নিয়ে ফিরছি, এরপর সঙ্গে থাকুন জবাব চাই বাংলা। বিরতির পর জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট নিয়ে প্রথমেই যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, তৃণমূল কংগ্রেস গোয়াতে এবং ত্রিপুরাতে জিতবে এমনই মন্তব্য অনুব্রত মণ্ডলের। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এমনই মন্তব্য করেছেন। তার বক্তব্য, ত্রিপুরা এবং গোয়া যেখানে বিস্তারের জন্য, দলের সংগঠন বিস্তারের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হচ্ছে। ত্রিপুরাতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে অক্টোবর, আগামীকাল গোয়াতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি রাজ্যেই তৃণমূল কংগ্রেস জিতবে বলে মন্তব্য তার। তিনি ঠিক কি বলেছেন শুনুন। ত্রিপুরাও জিতবো, গোয়াও জিতবো। দেখুন, আমার একটা কথা হচ্ছে 59টা সিট হচ্ছে ত্রিপুরা, 40 থেকে 45টা পাবো। গোয়া হচ্ছে 30টা, গোয়া 30 থেকে 40টা বোধহয় সিট আছে। ওখানে নাই করে অন্তত 30টা পেয়ে যাবে গোয়াতে। মানে কংগ্রেস তো আমাদের সঙ্গে হাত মিলিয়েছে না, গোয়া তো কংগ্রেসের ফ্যাক্টর, কংগ্রেসের টিমটা তো তৃণমূলে চলে এসেছে। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। পরবর্তী ব্রেকিং জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্টে সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পর্যন্ত সংকট মুক্ত নন তিনি। বাইপ্যাপ সাপোর্ট খোলা হয়েছে তার, কিছুটা খাবারও তিনি খেয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপম এই মুহূর্তে। অনুপম, কি আপডেট পাওয়া যাচ্ছে? সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন কেমন?
দেখো, যেটা আমরা এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর পাচ্ছি যে সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী, তার শারীরিক অবস্থা এখন বেশ কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে সম্পূর্ণভাবে সংকটমুক্ত বা বিপদমুক্ত এটা এখনই বলা যাবে না। 7 সদস্যের যে মেডিকেল টিম তৈরি করা হয়েছে সেই টিম প্রতিনিয়ত তাকে অবজারভেশনে রাখছে এবং হাসপাতাল যেটা আমাদেরকে জানাচ্ছে যে বাইপ্যাক ইতিমধ্যে খোলা হয়েছে। আজকে সকাল থেকে সামান্য কিছু খাবার খেয়েছেন সুব্রত মুখোপাধ্যায় এবং একইভাবে অক্সিজেনের যে সাপোর্টটা তাকে দেওয়া ছিল সেটা কিছু সময় পর বারবার প্রয়োজন হচ্ছে। অর্থাৎ যেটা আমরা বারবার প্রথম থেকে বলছিলাম যে শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, এই যে সিওপিডি সমস্যা তার ছিল সেইটাই কিন্তু এই মুহূর্তে চিকিৎসকদের সব থেকে ভাবাচ্ছে। এই সিওপিডি সমস্যা থেকে আর কি ধরনের সমস্যা হতে পারে তার শরীরে সবটা চিকিৎসকরা নজর রাখছে। এবং আবারও বলছি, বাইপ্যাক খোলা হয়েছে, অক্সিজেনের সাপোর্ট মাঝে মধ্যে প্রয়োজন হচ্ছে। আজকে সকাল থেকে কিছু খাবার তিনি খেয়েছেন, লিকুইড জাতীয় খাবার খাওয়ানো হয়েছে তাকে। আপাতত স্থিতিশীল রয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তবে সম্পূর্ণ যে সংকট মুক্ত সেটা এখনই বলা যাবে না। মীনাক্ষী, ধন্যবাদ অনুপম। সংকটমুক্ত নন, তবে আপাতত স্থিতিশীল রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, এমন খবরই উঠে আসছে। নজর রাখবো আমাদের তৃতীয় ব্রেকিং এর দিকে। বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ মিছিল মতুয়াদের। বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ মিছিল মতুয়াদের, পাগল গোসাইদের প্রতিবাদ মিছিল মতুয়ার, গোসাইদের ধিক্কার প্রতিবাদ সীমান্ত শহর বনগাঁয়। এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি নিউজ রুমে রয়েছেন ডেপুটি নিউজ এডিটর রেনেসা চক্রবর্তী। রেনেসা, এই মিছিল, যে মিছিলের ছবি আমরা দেখছি, কি বক্তব্য ছিল, কি প্রতিবাদ উঠে এলো এই মিছিল থেকে? একদমই মীনাক্ষী, তোমাকে জানিয়ে রাখি যে মতুয়া সম্প্রদায়ের এই যে মিছিল, সেই মিছিল বনগাঁ শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। তবে যে কথাটা তুমি জানতে চাইলে যে কি বক্তব্য এখান থেকে উঠে এলো, মতুয়া সম্প্রদায়ের তরফ থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারকে। তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যে হামলা চালানো হয়েছে, যে অত্যাচারের ঘটনা ঘটেছে, তাতে যদি বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে বাংলাদেশের সরকার এবং যদি দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি না দেওয়া যায়, তাহলে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি পালন করবেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। এই চরম হুঁশিয়ারি এই মিছিল থেকে দিয়েছেন তারা। অসংখ্য ধন্যবাদ রেনেসা ছিলেন আমাদের সামনে, এই তথ্য তুলে ধরলেন। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। ব্রেকিং সেগমেন্টে আজকে চতুর্থ ব্রেকিং। আগামীকাল গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেখানে কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মসূচির সেখানে রয়েছে আগামীকাল মুখ্যমন্ত্রীর এই গোয়া সফরকে কেন্দ্র করে। এই খবরে তো আমরা যাব, কিন্তু তার আগে আরও একটি খবর যেদিকে নজর রাখতে হচ্ছে, পাকিস্তান এবং পাঞ্জাবের যে আন্তর্জাতিক সীমান্ত, সেই সীমান্তে সন্দেহজনক বোট উদ্ধার হয়েছে। জঙ্গি যোগ আছে কিনা জানতে শুরু হয়েছে তদন্ত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেখানে তারনানালা এলাকা থেকে উদ্ধার হয়েছে বোট এবং এই বোট উদ্ধারকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এখানে কোনো জঙ্গি যোগ আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে সৌমেন আমার সঙ্গে। সৌমেন, কি তথ্য পাচ্ছ এই বিষয়ে? পাকিস্তান পাঞ্জাবের মধ্যে যে ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে প্রত্যেক দিনের মতোই পাঞ্জাব পুলিশ পেট্রোলিং করছিল। পেট্রোলিং করার সময় আজ দুপুর 12টার সময় হঠাৎ করে তাদের নজরে একটি বোট আসে। যদিও সেই বোটের মধ্যে কোনো মানুষ ছিলেন না, খুব স্বাভাবিকভাবেই বোটটি সন্দেহজনক, তার যে স্ট্রাকচার দেখে সন্দেহজনক মনে হয় পাঞ্জাব পুলিশের। তারা সেটাকে ইন্টারসেপ্ট করেন এবং গিয়ে সেই বোটটিকে উদ্ধার করেন। বোটের মধ্যে থেকে কোনো সন্দেহজনক বস্তু বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি, কিন্তু তারা প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছেন যে এই বোটটি পাকিস্তানের বোট। এখন পাকিস্তানের এই বোট পাঞ্জাব পাকিস্তান সীমান্তে এই হ্রদের মধ্যে কি করে এলো সেটা তো অবশ্যই তদন্তের বিষয়। কে রেখে গেল, শুধু বোট তো ভেসে আসতে পারে না, ভেসে আসতেই পারে, কিন্তু মানুষগুলি কোথায় গেল, এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে যখন বিএসএফকে নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে, নানা রকম বিতর্কের জায়গা তৈরি হয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে পাঞ্জাবের যে সিকিউরিটি ভারত পাকিস্তান সীমান্তকে কেন্দ্র করে, সেই সিকিউরিটির প্রশ্নে হঠাৎ করে পাকিস্তানের একটি বোট এইভাবে উদ্ধার হওয়া নিঃসন্দেহে গোয়েন্দাদের কাছে এবং পাঞ্জাব পুলিশের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গোটা বিষয়টি তারা তদন্ত করছে। তাই প্রাথমিকভাবে পাঞ্জাব পুলিশ জানিয়েছে যে না, এখনো পর্যন্ত তারা বিপজ্জনক কিছু পায়নি এই বোটের মধ্যে থেকে। ধন্যবাদ সৌমেন আমাদের সামনে তথ্য তুলে ধরার জন্য। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। অমিত শাহের অপমান মেনে নেওয়া হবে না। বিজেপির প্রেসিডেন্ট গোয়ার, তার পক্ষ থেকে এমনই বক্তব্য উঠে এসেছে এবং আমরা জানি আগামীকাল গোয়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সংগঠন বাড়ানোর জন্য তাদের নানান কর্মসূচি রয়েছে সেখানে। তার আগে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিনিধি বিশাখাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বক্তব্য বিজেপির প্রেসিডেন্টের। কি বলেছেন তিনি? আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বিশাখা, তার সঙ্গে শোনাতে চাইব আপনাদের। 2 महीने से
टीएमसी का इधर नौटंकी चल रहा है, बड़े पोस्टर सभी जगह लगा रहे, गांव-गांव में पोस्टर लगा रहे। एक मालूम पड़ा कि ममता दीदी कौन, ये मालूम पड़ा लोगों को, लेकिन गोवा के लोग अजीब है, पोस्टर देखने से लोग वोट नहीं देंगे। उनको लगता है कि वेस्ट बंगाल में जैसा सभी पॉलिटिकल पार्टी जो भी उनको विरोध करता है उनको दबाव में रखने का ये नौटंकी, ये नाटक गोवा में नहीं चलेगा। उनको लगता है उन्होंने एक पोस्टर, ये कार्टून किया और एक ट्वीट किया, वो कार्टून में ममता जी का पाँव के नीचे भारतीय जनता पार्टी के हमारे राष्ट्रीय नेता, हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी, हमारे होम मिनिस्टर अमित शाह जी और हमारे मुख्यमंत्री डॉक्टर प्रमोद सावंत जी, ये तीनों के सिर पे ऊपर पाँव रख के ऐसा पाँव किया और कार्टून में ट्वीट किया। लेकिन गोवा की जनता ने ये, क्योंकि गोवा के भारतीय जनता पार्टी के लोगों की ये नहीं है, गोवा की जनता और भी ऐसी है कि जो पॉलिटिकल पार्टी में नहीं है बीजेपी में, उनकी जिधर भी गोवा में उन्होंने पोस्टर लगाए, बैनर लगाए, उनके ऊपर काला लगाया, बीजेपी ने नहीं, गोवा के लोगों ने, जनता ने लगाया। নজর রাখবো আমাদের পরবর্তী ব্রেকিং এর দিকে। সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞাসাবাদ, সিআরপিএফ গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ, আরিয়ান কাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সমীর ওয়াংখেড়েকে জিজ্ঞাসাবাদ, সিআরপিএফ গেস্ট হাউসে তাকে জিজ্ঞাসাবাদ, আরিয়ান কাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিয়ান কাণ্ড, যেখানে এই মাদক মামলা এবং এই মাদক মামলায় একই সঙ্গে সমীর ওয়াংখেড়ে তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি তার স্ত্রীর বক্তব্য উঠে এসেছিল, তার বাবারও বক্তব্য উঠে এসেছিল। এবার তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সিআরপিএফ গেস্ট হাউসে তাকে জিজ্ঞাসাবাদ। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাব, নিউজ রুমে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, কি তথ্য উঠে আসছে? দেখো, যেমনটা তুমি আগেও দেখেছো যে সমীর ওয়াংখেড়ে এনসিপির জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। একাধিক হাই প্রোফাইল যে কেস, মাদক চক্রের সুশান্ত সিং রাজপুত থেকে শাহরুখ খান পুত্র, সমস্ত কেসগুলো করেছেন এবং এখন যেটাকে বলা হয় একদম স্পটলাইটের মধ্যে সমীর ওয়াংখেড়ে আছেন। একদিকে নওয়াব মল্লিক একের পর এক অভিযোগ করছেন এবং তার ফলশ্রুতি হিসেবে যে অভিযোগগুলো সামনে এসেছে, ঘুষ নেওয়ার অভিযোগ সামনে এসেছে, এক্সটর্শনের অভিযোগ সরাসরি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তার পরবর্তীকালেই ভিজিলেন্সের এনকোয়ারি, ডিপার্টমেন্টাল এনকোয়ারি বসে সমীর ওয়াংখেড়ের ওপর এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এখন সিআরপিএফ গেস্ট হাউসে সমীর ওয়াংখেড়েকে ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে তার সম্মুখীন হতে হয় এবং তার পাশাপাশি সমীর ওয়াংখেড়ে নিজে যদিও বলেছেন যে আমি ক্লিন, আমার কোনো ধরনের সমস্যা নেই, আমি কোনো ধরনের ঘুষ নিইনি, কিন্তু তারপরেও সমীর একটা পক্ষ বলছে, সমীর ওয়াংখেড়ের বাড়ির লোক বলছে তাকে ফাঁসানো হচ্ছে, তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে, এত বড় একটা হাই প্রোফাইল কেস সমীর ওয়াংখেড়ে নিয়েছেন বলে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন যে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানকে পুরোপুরি ফাঁসিয়েছেন কোনো একটি রাজনৈতিক দল বা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অঙ্গুলি হিলনে। গোটাটা মিলিয়ে এখন একটি মাদক কাণ্ড, মুম্বাইয়ের হাই প্রোফাইল মাদক কাণ্ড, সেইটা কিন্তু রাজনীতির বাইরে থাকছে না। মীনাক্ষী, ধন্যবাদ ময়ূক আমাদের সঙ্গে এই বিষয়ে তথ্য তুলে ধরার জন্য। নজর রাখবো আমাদের পরবর্তী খবরের দিকে। বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে একটি ট্যুরিস্ট ক্যাম্প এবং ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের বলে খবর পাওয়া যাচ্ছে। গাড়ির চালক জখম হয়েছেন। মৃতদের মধ্যে 5 জনই আসানসোল শিল্পাঞ্চল এলাকার বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কপকোটের জেসরেলি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখি, দেরাদুনে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জনের। গাড়ির চালক জখম হয়েছেন। মৃতদের মধ্যে 5 জনই আসানসোল শিল্পাঞ্চল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে। জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো রেনেসার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।